আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেটা ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মিরাজ মাহমুদ, ডিজিটাল আইটি ইনস্টিটিউটের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মেন্টর। আমরা আজকে চলে এসেছি আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে। সো আজকে আরও কিছু ইম্পর্টেন্ট ট্যাগ সম্পর্কে আলোচনা করব HTML এর। সো আমরা শুরু করছি আমাদের লেসনটি। তো আমরা প্রথমেই যে ট্যাগটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। সো আমরা টাইটেল ট্যাগ কেন ইউজ করব, তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি চাই যে আমাদের কোনো ওয়েব পেজের পেজ নামটাকে চেঞ্জ করতে বা আমাদের নিজের মতো কোনো নাম দিতে, সেক্ষেত্রে আমরা নর্মালি টাইটেল ট্যাগটা ইউজ করে থাকি। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে পেজ নেমটা আমরা দেখতে পারি এখান থেকে যে HTML index.html। সো আমরা চাই এখানে আমরা index.html না রেখে আমরা চাই যে নামটা হবে ক্লাস 2। সো আমরা যদি এখানে লিখি ক্লাস 2, তারপরে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা রিলোড যদি দেই তাহলে দেখব এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হয়ে যাবে ক্লাস 2। এটাই হচ্ছে মূলত টাইটেল ট্যাগের কাজ। আর সামনে আরও একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা আসলে টাইটেল, বাট টাইটেল ট্যাগ না, ওটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। সো সেটা আমরা পরে দেখব। তো আমরা আস্তে আস্তে আমাদের সেশনটা কন্টিনিউ করছি। তো নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কমেন্টিং ট্যাগ বা কমেন্টিং। সো আমরা মাঝে মাঝে চাই যে আমাদের কিছু কোড আছে, যে আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, সেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কিছু লিখলাম, যেমন মিরাজ মাহমুদ। সো আমরা চাচ্ছি যে এখানে যে আমরা পি ট্যাগটা ইউজ করছি, সো আমরা মনে রাখতে চাচ্ছি যে নেক্সটের জন্য আমরা দেখা যায় যে আমাদের কোড এখন হয়তো 10 থেকে 20 লাইন, পরবর্তীতে আমাদের কোড 200 থেকে 300 লাইন হবে। তখন আমাদের কিন্তু এই যে এখান থেকে যে লেখাগুলো, এগুলো কিন্তু আমাদের শেষে মনে রাখা পসিবল হবে না, যে আমরা এখানে কোন ট্যাগ ইউজ করেছিলাম, কোন ট্যাগ ইউজ করব, এগুলো কিন্তু আমাদের মনে রাখা সবসময় পসিবল না। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে প্যারাগ্রাফ, জাস্ট যদি আমরা এই লেখাটা লিখে রাখি, তাহলে আমরা নেক্সটে বুঝতে পারবো যে এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করেছি বা আমরা প্যারাগ্রাফ ট্যাগটা লিখেছি। সো এখন যদি আমরা রিলোড দেই, সেভ দিয়ে যদি আমরা প্রজেক্টটা রান করি, তাহলে দেখব যে আমার নামটাই শুধু আসছে, এখানে যা লিখেছি সেটা আসেনি। এটাই হচ্ছে মূলত কমেন্টিং এর কাজ, যে কোডের মধ্যে লেখাগুলো হাইড থাকবে, বাট এখানে যে আপনি অ্যাজ এ ইউজার হিসেবে ইউজার কখনোই দেখতে পাবে না। একজন কোডার হিসেবে আপনি দেখতে পাবেন, বাট একজন ইউজার হিসেবে একজন ইউজার তা দেখতে পাবে না। তো আমরা যদি এই ট্যাগটাকে অন্যভাবে ইউজ করতে পারি, এখানে যদি আমি আরেকটা পি ট্যাগ লিখি, পি ট্যাগ লিখে এটাকে ইন্ড করে দেই। ইন্ড করার পরে যদি আমরা এখানে লিখি বাবু, সো এই বাবুর যদি লেখাটা লিখি দেন রিলোড দিয়ে, দেখা যাবে আমাদের নর্মালি আসছে, দুইটা লাইনে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে মিরাজ মাহমুদ থাকবে কিন্তু বাবু লেখাটা থাকবে না। সো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কমেন্টিং ট্যাগটা এখানে ইউজ করতে পারি। সো কমেন্টিং ট্যাগ লেখার মূল সাইন হচ্ছে যে একটি লেস দেন একটি এক্সক্লামেটর, দেন দুটো ড্যাশ সাইন, দেন যখন আমরা শেষ করব কমেন্টিংটা সেখানে হবে দুটো ড্যাশ সাইন আর একটি গ্রেটার দেন সাইন। এখন আমরা সেভ দিয়ে যদি রিলোড দেই, দেখতে পাবো যে বাবু লেখাটা থাকবে না, এখানে শুধুমাত্র মিরাজ লেখাটা থাকবে। যেমন আমার এই কোডটুকু প্রয়োজনীয়তা আছে, এই কোডটুকুর প্রয়োজনীয়তা নাই, সেক্ষেত্রে আমরা কমেন্টিং ট্যাগটা ইউজ করব। আর যেটা আগেই বলেছিলাম যে আমরা কোথায় কি কোড লিখতেছি সেটা মনে রাখার জন্য এই ট্যাগগুলো ইউজ করব। সেক্ষেত্রে আমরা যদি এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগটা যে আমি এখানে লিখেছি সেটা বোঝার জন্য আমরা এখানে আমাদের কমেন্টটা ইউজ করতে পারি। সেখানে আমরা লিখব হেডিং ট্যাগ।
এখানে যদি আমরা হেডিং ট্যাগটাকে একটা কমেন্টের মাধ্যমে দেই, আমরা পরে বুঝতে পারবো যে আমরা এখানে হেডিং ট্যাগের কোডগুলো লিখেছি। তো হেডিং ট্যাগটা আসলে একটা ওয়েবসাইট বা একটা পত্রিকার যে কলামগুলো থাকে, সেই কলামের যে মূল যে সামারিটা থাকে বা শিরোনামটা থাকে, সেটাকে আসলে আমরা হেডিং ট্যাগ হিসেবে এখানে উপস্থাপন করতে পারি। যে আমরা যদি কখনো ব্লগ পড়তে যাই কোনো নিউজ ফিডে, সেখানে আমরা বিভিন্ন হেডলাইন দেখতে পাই, এই জন্যই মূলত হেডিং ট্যাগটা ইউজ করতে হয়। তো হেডিং ট্যাগের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেখানে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত। আমরা করতে করতে জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা একটা হেডিং ট্যাগ লিখি, H1 দিয়ে আসলে হেডিং ট্যাগটাকে প্রকাশ করা হয় এবং এটারও একটা এন্ডিং ট্যাগ দিতে হয়। এর মধ্যে আমরা আমাদের যত কন্টেন্ট আছে সেগুলো লিখব, যেমন ডিজিটাল আইটি। সো এটা যদি আমরা লিখি, দেন আমরা সেভ করলাম, দেন আমরা যদি রিলোড দেই, আমরা দেখতে পাবো যে এরকম একটা ফন্ট আসছে একটা হেডলাইনের আকারে। সো এটাকে যদি আমরা আরো একটু ছোট করতে চাই, যে আমরা না এত বড় হেডিং লাগবে না, আমার আরেকটু ছোট হেডিং লাগবে, সেক্ষেত্রে আমরা H2টা ইউজ করতে পারি। এখন যদি আমরা সেভ দেই, দেন আমরা যদি দেই, দেখলাম যে আরেকটু ছোট হয়ে গেল। দেন আমরা চাই যে এর থেকেও আরো একটু ছোট করব, সেক্ষেত্রে আমরা H3টা ইউজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আরো একটু ছোট হয়ে গেছে। তো এরকম করতে করতে আমরা H6 পর্যন্ত নিতে পারি, কারণ হেডিং ট্যাগটা H6 পর্যন্ত সাপোর্ট করে। H4, দেন আমরা এখানে লিখলাম H5, দেন এখানে H6। এখন যদি আমরা সেভ দিয়ে দেন রিলোড দেই, দেখতে পাবো যে এরকম একটা ফরম্যাট চলে আসছে। তো আসলে নরমালি আমাদের H1 থেকে H3 ম্যাক্সিমাম 4 পর্যন্ত ইউজ করি আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে, আর H5 and H6টা নরমালি ইউজ করা হয় না। এর কারণ হচ্ছে আমাদের যে এখানে H1টা আছে, H1টা হচ্ছে 32 পিক্সেলের, H2টা হচ্ছে 24 পিক্সেলের, H3টা হচ্ছে 18.72 পিক্সেলের, H4টা হচ্ছে 16 পিক্সেলের, আর H5টা হচ্ছে 13.28 পিক্সেল, H6টা হচ্ছে 10.72 পিক্সেল। সো 16 পিক্সেলের পরে আসলে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা হয়, সেজন্য আমরা আর হেডিং ট্যাগটা ইউজ করি না। সো সেক্ষেত্রে আমাদের এই পিক্সেলগুলো আরও একবার বলে দিচ্ছি, যে H1 32 পিক্সেল, H2 24 পিক্সেল, H3 18.72 পিক্সেল, H4 16 পিক্সেল, H5 13.28 পিক্সেল, H6 10.72 পিক্সেল। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপার ট্যাগ বা সুপার টেক্সট। সো আমরা যেহেতু সুপার টেক্সট নিয়ে আলোচনা করব, সেখানে আমরা আমাদের কমেন্টটা লিখে দিব যে আমরা এখানে সুপার টেক্সট নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব যে একটা সুপার টেক্সট কিভাবে লিখতে হয়। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, সেখানে আমরা এখান থেকেই একটা হেডিং ট্যাগ নিয়ে নিব, কপি করে নিলাম। কপি করার পরে নিচে দিয়ে দিলাম। তারপরে এখানে সুপার ট্যাগের কাজটা আগে বলি। সুপার ট্যাগের কাজ হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম হয়তো আমাদের ওয়েবসাইটে লিখতে হতে পারে, বা কিছু কেমিক্যাল রিঅ্যাকশন লিখতে হতে পারে। সেখানে আমরা যদি এখন নর্মালি একটা লেখা লিখি, যে মনে করি যে আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা হচ্ছে এ বি স্কোয়ার। সো এটা যদি এভাবে লিখি, এ বি স্কোয়ার, সো এবার রিলোড দেই, দেখতে পারবো যে নর্মালি আমাদের তেমন কোনো পরিবর্তন আসতেছে না এখানে।
নর্মাল একটা লেখার মতোই দেখা যাচ্ছে। এখন চাচ্ছি যে এই টুটা উপরে চলে যাবে, যেমন আমরা চাই যে সুপার পাওয়ার হিসেবে এই টুটাকে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা এখানে টু এর আগে যদি আমরা লিখি সুপ, SUP, অ্যান্ড এটাকে একটা এন্ডিং ট্যাগ দিতে হবে। সো এখানে আমরা এন্ডিং ট্যাগ SUP যদি দেই, এখন যদি আমরা সেভ দিয়ে দেন রিলোড দেই, দেখতে পারবো যে এটা এবি স্কোয়ারের শেপে চলে আসছে। এখানে এবি স্কোয়ার না দিয়ে আমরা দিতে পারি ডিগ্রি হিসেবে, যেমন 360। দেন আমরা যদি ডিগ্রি কল্পনা করি, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা 0 দিয়ে দিলাম। দেন আমরা যদি সেভ দেই এটাকে, তাহলে দেখব যে একটা 360 ডিগ্রির মতো চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে পানির যে মৌল বা যৌগ যেটাই হোক, সেটা একটা মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যেমন H2O যদি লিখি জাস্ট এটার মতোই, যে H2O, এটা যদি নর্মালি এভাবে লিখি দেন সেভ করে রিলোড দেই, আমরা দেখতে পাবো যে নর্মাল একটা লেখাই চলে আসছে। কিন্তু H2O লেখাটা তো এরকম না। তো আমরা যদি এটাকে লিখি, এটার আগে একটা ট্যাগ ইউজ করি, সাব, SUB, সাব। দেন আমরা এটাকে একটা এন্ডিং ট্যাগ দেই। এটা আসলে ও এর আগে দিতে হবে, কারণ আমরা চাই যে আমাদের টুটা বেইজে চলে আসুক। যে কারণ সাবের কথা হচ্ছে, মানে সাবের যে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সুপার টেক্সট বটম, আর সুপ হচ্ছে সুপার টেক্সট পাওয়ার। সো এখানে আমরা এন্ডিং ট্যাগ দিব সাবের, এটা দিয়ে আমরা এখানে সেভ করে দিব। দেন যদি রিলোড দেই, দেখতে পারবো যে H2O লেখাটা চলে আসছে। আমরা যদি এরকম কোনো ফন্ট চাই, স্টাইল চাই, সেক্ষেত্রে আমরা এরকম করতে পারবো। তো আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েটস ট্যাগ, মানে আমরা যে কোটেশন লিখি, যে আমরা মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে ইউনিভার্সাল ট্রুথ কিছু কথা যেটা আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কোটেড ট্যাগ ইউজ করি। আমরা এখানে কোট নিয়ে আলোচনা করব, তাই আমরা এখানে কোটের একটা কমেন্ট লিখে দিলাম। সো এখানে কোটের ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে কিউ, দেন এখানে এটাকে ইন করে দিতে হবে কিউ দিয়ে। এটা হচ্ছে কোট ট্যাগের সাইন। তো আমরা এখানে লিখব মিরাজ মাহমুদ। সো এই যে আমার নামটা, এটা তো আর কখনো চেঞ্জ হতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি সেভ দিয়ে দেন রিলোড দেই, আমরা দেখতে পারবো দুটো ইনভার্টেড কমা চলে আসছে। আমরা আসলে কোডগুলো সবসময় ইনভার্টেড কমার মধ্যে লিখি, তাই আমাদের এই সাইনটা ইউজ করতে হবে, তাই এটাকে কোড ট্যাগ বলা হয়। তো আমরা যদি চাই যে এটাকে পি ট্যাগের মধ্যে লিখতে, আমরা যদি চাই যে আমার লেখাটা এরকম থাকবে, এখানে আমরা পি ট্যাগের মধ্যে একটা ইনভার্টেড কমা দেন মাহমুদের পর একটা এভাবেও যদি লিখি, আমাদের দুটাই কিন্তু সিমিলার হবে। বাট আমরা মানে আমাদের এইসব লেখার জন্য কিছু রুলস তো আছে। সো এই রুলসটাকে আমাদের সবসময় ফলো করতে হবে। সো আমরা এভাবে লিখবো না, আমরা যখন কোনো কোটস আসবে তখন আমরা এই কিউ ট্যাগটা ইউজ করব ফর কোটেশন। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগটা হচ্ছে আমরা যখন কোনো বই পড়ি, বইয়ের ভিতরে কিছু লাইন থাকে যেগুলা অনেক ইম্পর্টেন্ট থাকে। আমরা ছোটবেলায় অনেক বই পড়েছি বা নর্মালি গল্পের বই পড়েছি বা অন্য কিছু যাই হোক, সেখানে কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে যেগুলো আমাদের হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতে হয়। সেরকমই একটা
ট্যাগ হচ্ছে মার্ক ট্যাগ। তো এই মার্ক ট্যাগটা যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাবো যে আমাদের হাইলাইটিং এর কাজ করবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। সো আমরা এখানে একটা হেডিং নিব। হেডিং নেওয়ার কারণ হচ্ছে বোঝার স্বার্থে, বড় আকারে বোঝার স্বার্থে। পি ট্যাগের মধ্যেও আমরা লিখতে পারি, বাট হেডিং ট্যাগটা লেখার কারণ একটু ফন্টটা বড় হবে এই জন্য। এখানে লিখব ডিজিটাল আইটি, এটা লিখলাম। দেন মার্ক ট্যাগটা লেখার হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটাকে মার্ক করতে চাই, যেমন আমরা এই ডিজিটালটাকে মার্ক করতে চাই, আইটিটাকে মার্ক সারা রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা ট্যাগ লিখতে হবে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ লিখে দেন এই মার্ক ট্যাগটাকে ইন্ড করে দিতে হবে স্ল্যাশ মার্ক। সো এটা যদি আমরা সেভ করে দেন রিলোড দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা হাইলাইটারের মতো শো করতেছে, আমাদের যে ইম্পর্টেন্ট মানে বিষয়টা আছে সেটা শো করতেছে। সো দেন আমরা আরেকটা ট্যাগ না, এটা মূলত একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা নিয়ে মানে কথা বলবো। সেটার নাম হচ্ছে, আমরা লিখি টাইটেল। যেটা আমরা লেসনের প্রথমে বলেছিলাম যে একটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। সো এখানে অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমরা প্রথমে অ্যাট্রিবিউটের একটা ভেরিয়েবল দেই, সেখানে আমরা একটা হেডিং ট্যাগ ইউজ করব, এই ওয়ান ট্যাগ ইউজ করব। তার ভিতরে আমরা লিখব যে মিরাজ মাহমুদ, তারপরে ইন্ড করে দিব ইন্ডিং ট্যাগ দিয়ে। সো আমরা যদি এটাকে সেভ দিয়ে দেন রিলোড করি, দেন দেখতে পারবো যে মানে জাস্ট একটা লেখা আসছে যে মিরাজ মাহমুদ। এখন আমরা চাই যে টাইটেল ট্যাগটা আমরা কেন ইউজ করব, বা টাইটেল ট্যাগ না, সরি, টাইটেল অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করব। আমরা চাই যে আমাদের কিছু ইনফরমেশন, যেগুলো আমরা যদি আমাদের এই যে মাউসের যে কার্সারটা আছে সেটা আমাদের সেই আমার নির্দিষ্ট কোনো লেখার উপরে বা টেক্সট বা ইমেজের উপরে আনলে যাতে সেই আমাদের কিছু হিডেন ইনফরমেশন শো করে। যে আমরা চাই যে নর্মালি থাকবে না, জাস্ট এখানে যদি কার্সারটা আনি কিছু হিডেন ইনফরমেশন শো করবে, এক্সট্রা ইনফরমেশন যেগুলো বলি, সেক্ষেত্রে আমরা টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি। সো অ্যাট্রিবিউট ইউজ করার ক্ষেত্রে সবসময় ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয় টাইটেল। টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট নেব এবং দেন একটা ইকুয়াল সাইন দিয়ে একটি ইনভার্টেড কমা দিতে হবে। তার ভিতরে আমি যা লিখতে চাই, যেমন আমি মিরাজ মাহমুদ, আমি চাই যে আমার ডেজিগনেশন এখানে থাকবে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার at ডিজিটাল আইটি। এই লেখাটা আমাদের হিডেন অবস্থায় থাকবে। এখন যদি আমরা সেভ দেই দেন রিলোড দেই, নর্মালি কিন্তু আমাদের এখানে কোনো লেখাই কিন্তু আমরা দেখতেছি না বা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি এখানে মিরাজ মাহমুদের উপরে কার্সারটা আনি, আমরা দেখতে পাবো যে নিচে লেখা আসছে মিরাজ মাহমুদের নিচে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার ডিজিটাল আইটি। তো এটাই হচ্ছে মূলত টাইটেল অ্যাট্রিবিউটের কাজ, যে আমরা কিছু ইনফরমেশন দিব যেটা নর্মালি শো করবে না, জাস্ট কার্সারটা যদি এই লেখা বা টেক্সটের আশেপাশে আনি, যে এই জায়গাটার আশেপাশে আনি, তাহলেই শো করবে। সো নেক্সটে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট।
এটা একটু লং লেসন হবে, সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ আপনাদের প্রবলেম ফেস করতে হবে। আশা করি সবাই ধৈর্য ধরে সেশনটা দেখবেন। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, তাই আমরা একটা কমেন্ট লিখলাম, স্টাইল কমেন্ট। কমেন্টটা লিখে ক্লোজ করে দিলাম। দেন আমরা স্টাইলের জন্য একটা হেডিং ট্যাগ নিব, h1। দেন এটাকে ক্লোজ করে দিব, h1। সো এটার ভিতরে কিছু কন্টেন্ট দিব, যেমন রেড। এখন যদি আমরা সেভ দেই, দেন রিলোড দেই, আমরা দেখব যে এখানে শুধুমাত্র রেড লেখাটাই চলে আসছে, এছাড়া আর কিছুই আসে নাই। বাট আমরা যেহেতু রেড লিখেছি, সো আমরা চাই যে এই লেখাটা আমাদের কালারটা একটু রেড হবে, সেক্ষেত্রে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে। সো আগেই বলেছি, অ্যাট্রিবিউট লেখার জন্য অবশ্যই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। স্টাইল লিখলাম, দেন ইকুয়াল সাইন দিলাম, দেন আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হবে। আর স্টাইল লেখার সময় আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেমন আমরা চাই কালার, সো এখানে লিখবো কালার, দেন একটা কোলন দিতে হবে, দেন আমরা কোন কালার চাই, আমরা চাই রেড কালার, দেন একটি সেমিকোলন দিতে হবে, তারপরে সেভ দিয়ে আমাদের রিলোড দিতে হবে। তাহলে আমরা দেখব যে আমরা যে রেড লিখেছিলাম যে ফন্টটা, সেটা লাল হয়ে গেছে। তো আমাদের এই স্টাইল লেখার জন্য সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যেন স্টাইলের জন্য শেষে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল, দেন একটা ভ্যালু, দেন একটি সেমিকোলন সাইন মিস না করি। সো আমাদের এই সেমিকোলন সাইনটা সবসময় খুবই ইম্পর্ট্যান্ট। আর কেন ইম্পর্ট্যান্ট আমরা শেষে আস্তে আস্তে বুঝতে পারবো। সো এখন আমরা চাই যে অন্য আরেকটা হেডিং নিব, সো এই হেডিং এর ভিতরে যে ভেরিয়েবল এন্ড ভ্যালুটা আছে, আমরা এটা কেটে দিব। দেন আমরা কন্ট্রোল সেভ দিব, তারপরে আমরা এই যে রেড লেখাটা, এখানে আমরা লিখব বিগ। এখন সেভ দিয়ে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখব যে বিগ নামে একটা ফন্ট বা লেখা চলে আসছে। তো যেহেতু বিগ লিখেছি, আমরা চাই যে এই লেখাটা h1 এর থেকেও বড় হোক। এখন আমরা মাঝে মাঝে দেখি পত্রপত্রিকার যে নামটা থাকে, সেটা কিন্তু মানে অনেক বড় থাকে। এখন যদি সেই রকম আমরা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবো। এখানে স্টাইলের ভিতরে যদি আমি লিখি একটা ভেরিয়েবল, যে ফন্ট সাইজ, দেন একটা ক্লোন দিব, দেন লিখব যে 60 পিক্সেল। আর এই পিক্সেল লেখাটাও সবসময় যখন আমরা পিক্সেল ইউজ করব, অবশ্যই পিক্সেল লিখতে হবে। পিক্সেল ছাড়াও র্যাম, রোম, তারপরে অনেক ফন্ট আছে যেগুলো আমরা আস্তে আস্তে সিএসএস এ যখন করব, সিএসএস করার সময় আমরা শিখতে পারবো। দেন আমরা এটাকে সেভ করে দেন রিলোড যদি দেই, দেখবো যে আমাদের বিগ লেখাটা একটু বড় হয়ে গেছে। সো এটাই হচ্ছে ফন্ট সাইজটাকে যদি চেঞ্জ করতে চাই, সেজন্য আমরা এরকম ইউজ করতে পারি। আমরা চাইলে এটাকে আরবার ছোটও করতে পারি, সেক্ষেত্রে আমরা এখন সেভ দিয়ে দেন রিলোড দিই, বিগ লেখাটা অনেক ছোট হয়ে গেছে। এখন আপাতত আমরা যেহেতু বিগ লিখেছি, সো আমরা বড়ই চাই, সেক্ষেত্রে আমরা একটু বড় ফন্ট রাখতেছি। সো রিলোড দিলে আমরা বড় লেখাটা চলে আসবে। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমরা চাই যে আমাদের এখানে একটা অপশন থাকবে, যেটা আমাদের একটা ইটালিক ফন্ট ফিডব্যাক দিবে। যে আমরা নরমাল একটা লেখা লিখব, যে স্টাইল নামে একটা লেখা লিখলাম। সো এটাকে আমরা আমাদের যে ভেরিয়েবল আর যা আছে, আমরা এটা ডিলিট করে দিলাম, দেন সেভ দিলাম। দেন যদি আমরা রিলোড দেই, দেখব যে শুধুমাত্র স্টাইল লেখাটা আসছে। আমরা চাই যে এই স্টাইল লেখাটা, আমরা আগে শিখেছিলাম যে আই যে ট্যাগটা ছিল, আই দিয়ে আমরা ইটালিক ফন্টে নিয়ে যেতে পারতাম, সেটা হচ্ছে একটু বাঁকা আকারে দেখা যেত। কিন্তু এখানে আমরা চাইলে স্টাইলের মাধ্যমে সেই কাজটা করতে পারি। সেটা হচ্ছে
আমরা যদি এখন এখানে লিখি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, তারপরে একটা ক্লোন দিয়ে ইটালিক, দেন সেমিকোলন দেই, তারপরে সেভ দিয়ে দেন আমরা যদি রিলোড দেই সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি এখানে ভুল করেছি। আমরা ফন্টের জায়গায় ডাবল টি দিয়ে ফেলেছি। দেন এখন আমরা সেভ দেই, যদি রিলোড দেই দেখব যে আমাদের লেখাটা বাঁকা হয়ে গেছে, মানে ইটালিক ফন্টে চলে আসছে। দেন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা লিখি দেন আমরা বলতেছি। সো আমরা এখান থেকে ফাংশনটা ক্লিয়ার করে দিলাম, দেন এখানে লিখলাম যে সেন্টার। এখন দেখা যায় যে এখানে চলে আসছে সেন্টার। যে এখন দেখা যায় যে আমরা যে লেখাগুলো লিখছি সবগুলোই কিন্তু বাম পাশ থেকে শুরু হয়েছে, এদিকে কোনো ফন্ট নাই। সো আমরা এখন চাই যে আমার লেখাটা মাঝখানে চলে আসবে। সো সেই ক্ষেত্রে একটা ফাংশন বা আমাদের একটা ভেরিয়েবল আছে। সো আমরা এখানে যদি লিখি টেক্সট অ্যালাইন, দেন একটা ক্লোন দিয়ে সেন্টার, দেন একটা সেমিকোলন দিয়ে যদি আমরা সেভ করে দেই, দেন আমরা রিলোড দিই, দেখব যে আমাদের যে সেন্টার লেখাটা একদম আমাদের ওয়েব পেজের সেন্টারে চলে আসছে। এটাই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, মানে ফন্টগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। নর্মালি বাই ডিফল্ট আমাদের লেখাগুলো লেফটেই থাকে, কিন্তু আমরা যদি এই ফাংশন ইউজ করি দেন আমরা সেন্টার নিতে পারবো, ইভেন আমরা রাইটেও নিতে পারবো। সো আমরা যদি এখানে অ্যালাইন সেন্টার না দিয়ে আমরা এখানে দেই রাইট, রাইট যদি দেই এখানেও লিখে দিলাম যে রাইট, তারপর আমরা সেভ দিলাম, দেন রিলোড দিলাম, দেখব যে আমাদের যে রাইট লেখাটা একদম আমাদের ওয়েব পেজের রাইটে চলে গেছে। সো এটাই হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। দেন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি এখন চাই যে আমাদের এই যে রাইট লেখাটা আছে বা আমাদের যে এই বিগ লেখাটা আছে, এই বিগ লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে, যে আমরা নরমাল চাই অনেক সময় আন্ডারলাইন। সো সেই আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আমাদের এই লেখাটা নিয়ে আসব, কপি করে নিয়ে আসব এখানে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিগ না, এখানে লিখব যে আন্ডারলাইন। এটা যে সেভ দেই দেখব যে বিগের মতো এই ফন্টটা চলে আসছে, কিন্তু নিচে কিন্তু কোনো আন্ডারলাইন নেই। এখন এখানে এই সেমিকোলনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি চাই এই স্টাইলের ভিতরে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট প্লাস ভ্যালু না, অ্যাট্রিবিউট প্লাস ভ্যালু ভেরিয়েবল না, আমরা চাইলে আরও আদার্স অ্যাট্রিবিউট ভ্যালু আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা এখানে লিখি টেক্সট ডেকোরেশন, দেন লিখব আন্ডারলাইন, দেন যদি আমরা সেমিকোলন দেই, দেন আমরা যদি সেভ করি এখন দেখি যে আমাদের এই আন্ডারলাইনের নিচে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট যে এই সেমিকোলনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এইরকম ফাংশন বা এরকম মেথড আমরা বারবার এখানে লিখতে পারবো, যত খুশি ততবার। এখন এখানে যদি আন্ডারলাইনটা আমি কেটে দিয়ে ওভারলাইন লিখি, ওভারলাইন লিখি, তাহলে আমরা সেভ করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এই লাইনটা এই আন্ডারলাইনের উপরে চলে আসবে। সো আমরা মাঝে মাঝে চাই যে এরকম স্টাইল থাকুক, আবার যদি আমরা চাই যে
আমাদের যেই আন্ডারলাইনটা বা ওভারলাইনটা এটাকে আবার চাই যে আমরা বোল্ড করব, বোল্ড না, আমরা স্টাইল করব যে ইটালিক ফন্টে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা ফন্ট স্টাইল ইটালিক এটা যদি আমরা লিখি, দেন একটা সেমিকোলন দিয়ে দেন সেভ করলাম, দেখব যে এটা বাঁকা হলো প্লাস বড় হলো প্লাস ওভারলাইন হলো। এখন চাইলে আমরা এখানে কালারটাও চেঞ্জ করতে পারি। যদি লিখি কালার, কালার আমরা এখন দিব যে গ্রিন। আমাদের এই আন্ডারলাইন লেখাটার কালার হবে গ্রিন। সো সেই ক্ষেত্রে আমরা এখন রিলোড যে দেই, আমাদের লেখাটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সো এটাই হচ্ছে নরমালি আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের কাজ। আর সামনে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের অনেক কাজ আছে। সিএসএস এর ক্ষেত্রে বা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে অনেক হিউজ কাজ করব, তাই এই স্টাইল অ্যাট্রিবিউটটা জেনে রাখা খুবই জরুরি। সো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগটাও কিন্তু অনেক জরুরি আমাদের এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। স্প্যান ট্যাগের গুরুত্ব অনেক। সো এখানে আমরা যেহেতু স্প্যান ট্যাগ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা লিখব স্প্যান ট্যাগ। সো স্প্যান ট্যাগ লেখার জন্য আমরা একটা প্রথমে হেডিং নিয়ে নিব। সো এরকম যদি একটা আমরা লাইন নেই, দেন যদি আমরা এটাকে সেভ করে রিলোড দেই, তাহলে দেখতে পাবো এরকম একটা নরমালি একটা লাইন চলে আসছে। তো এই যে লাইনটা চলে আসছে, আমরা চাই যে আমাদের এই লাইনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হোক। যেমন এই মিরাজ মাহমুদ লেখাটা এক কালারের থাকলো, আবার এই আই এম লেখাটা একটু বড় হলো, আবার এই লেখাটা একটু আলাদা হলো, ওয়েব ডিজাইনের লেখাটা একটু বাঁকা হলো বা অন্য কালারের হলো। সেক্ষেত্রে আমরা আসলে স্প্যান ট্যাগটা ইউজ করে থাকি। যেমন স্প্যান ট্যাগ লেখার নিয়ম হচ্ছে সেম ট্যাগ লেখার সেম নিয়ম স্প্যান, এরকম একটা স্টার্টিং ট্যাগ। এখন যেহেতু আমরা প্রথমে মিরাজ মাহমুদ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা যেটা করব এটাকে ইন্ট করে দিব। ইন্ট করে দেওয়ার পরে এখানে যে ওই যে আমাদের যে অ্যাট্রিবিউট লিখেছিলাম স্টাইলের, যেমন আমরা যদি এই স্টাইলের অ্যাট্রিবিউটটাকেই এখানে লিখি, সেক্ষেত্রে কি হবে স্টাইল লেখাটা আসবে। দেন আমরা ইকুয়াল সাইন দিয়ে একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা চাই যে মিরাজ মাহমুদ লেখাটা একটু বড় হবে। সেক্ষেত্রে আমরা কি লিখব, ফন্ট সাইজটা আমরা দিয়ে দেব মনে করি 50 পিক্সেল বা 60 পিক্সেল। তারপর একটা সেমিকোলন দিব, তারপর সেভ দিয়ে দেন আমরা আমাদের এই যে লেখাটা আমাদের প্রজেক্টটা এটা রিলোড করব। এই যে আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গেল, কিন্তু অন্যগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো এই স্প্যান ট্যাগটার কারণ হচ্ছে কাজ হচ্ছে এটাই যে একটা লাইনের মধ্যে বা একটা ট্যাগের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জায়গা নিয়ে কাজ করা। যেমন এখন যদি আমরা আই এম লেখাটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের একটা স্প্যান ট্যাগ দিতে হবে। স্প্যান ট্যাগ দিয়ে দেন আই এম সেহেতু আমরা চাই যে এম পর্যন্তই থাকবে স্প্যান, এটা একটা দিলাম। দেন আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউটটা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা চাই যে আই এম লেখাটার যে কালারটা, ফন্ট সাইজ আগের মতোই থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে কালার
কালার হবে গ্রিন। এখন যদি কন্ট্রোল এস দিয়ে বা আমরা এখান থেকে সেভ দেই, দেন যদি আমরা দেখি রিলোড দেই, এখন দেখতে পাচ্ছি যে আমাদের আই এম লেখাটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আর এরপরে আমরা যেটা দেখব যে ওয়েব ডিজাইনার যে লেখাটা এটা বড় হবে প্লাস কালার চেঞ্জ হবে, তার সাথে সাথে ইটালিক ফন্টে চলে যাবে। সেক্ষেত্রে আমরা কি লিখব? সেক্ষেত্রে আমরা লিখব স্প্যান ট্যাগ দেব, দেন আমরা স্প্যান ট্যাগটাকে ইন্ট করব, স্প্যান ট্যাগটাকে ইন্ট করে দেব। দেন এখানে আমাদের স্টাইলের যে অ্যাট্রিবিউটটা আছে, স্টাইল অ্যাট্রিবিউটটা লিখে এর মধ্যে ইনভার্টেড কমা, দেন আমরা চাচ্ছি কি আমাদের ফন্ট বড় হবে, তাহলে আমরা লিখব ফন্ট সাইজ, মনে করি এটার ফন্ট হবে 80 পিক্সেলের, 80 পিক্সেল। দেন এটার কালার হবে ব্লু। আর সাথে সাথে এটার স্টাইলটা চেঞ্জ হবে, ফন্ট স্টাইলটা আমরা দেব ইটালিক। তারপরে যদি আমরা এখন সেভ দেই, রিলোড দেই, দেন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইনার লেখাটা বড় প্লাস কালার চেঞ্জ হয়েছে আর স্টাইলটাও চেঞ্জ হয়েছে। সো এটাই হচ্ছে আসলে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের বিভিন্ন ভেরিয়েবল প্লাস ভ্যালুর যে কাজগুলো, বিভিন্ন মেথডের কাজগুলো, আর স্প্যান ট্যাগের যে কাজ সেটা। দেন আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। আমরা চাই যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে কিছু ইমেজ অ্যাড করতে। এখন সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব? সো আমরা সেটা দেখি। এখানে আমরা যা লিখব ইমেজ অ্যাড। এখন আমরা যেহেতু ইমেজ অ্যাডিং এর কাজ করব সেহেতু আমরা একটা কমেন্ট লিখে দিলাম ইমেজ অ্যাড। ইমেজ অ্যাড মানে একটি ইমেজ অ্যাড করার জন্য আমাদের একটি ইমেজ ট্যাগ নিতে হবে। সো ইমেজ ট্যাগের জন্য img লিখলেই হবে। আর ইমেজ ট্যাগের কোনো ইন্ডিং ট্যাগ নেই, সেটা সবসময় মনে রাখতে হবে। এখন আমরা যে একটা ইমেজ আনতে চাই এখানে, সো এটার আমার সোর্সটাকে ডিক্লেয়ার করতে হবে। সো সোর্স লেখার জন্য এখানে লিখতে হবে src সোর্স, দেন একটা ইকুয়াল সাইন দিয়ে একটি ইনভার্টেড কমা দিতে হবে। দেন আমাদের যে সোর্সের নামটা আমাদের বলে দিতে হবে। সেক্ষেত্রে আমার যে ইমেজটা আমি এই ক্লাস 2 ফোল্ডারের ভিতরে রেখেছি, সো আমার ইমেজের নাম হচ্ছে a.jpg। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যেখানে ইমেজটা অ্যাড করব সেই ইমেজটা যেন আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে থাকে। আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারের মধ্যে ইমেজটা থাকে। সো আমরা যেহেতু জানি যে আমাদের ইমেজের নাম হচ্ছে a.jpg, অনেকের ইমেজ আছে অন্যান্য ফরম্যাটেও থাকতে পারে, সেই ক্ষেত্রে সেটা আলাদা কথা, কিন্তু যে লেখাটা থাকবে সেই লেখাটাকেই আমাদের লিখতে হবে। এখন যদি আমরা রিলোড দেই দেখতে পাবো যে আমার একটি ইমেজ চলে আসছে এখানে। সো আমরা চাই যে এই ইমেজের যে সাইজটা আছে এটাকে একটু চেঞ্জ করতে। সো এখানে যদি আমরা লিখি হাইট, লিখে আমরা ইকুয়াল সাইন দিয়ে দেন লিখব যে 100 পিক্সেল। আমাদের হাইটটা রাখতে চাচ্ছি 100 পিক্সেল। সো আমরা যে সেভ করে দেন রিলোড করি দেখতে পাবো যে আমাদের ইমেজ সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা যে চাই যে আমাদের ওয়েটটা একটু মানে বাড়বে, সেক্ষেত্রে আমরা উইডথ লিখব, মানে আমাদের যে চওড়া, ইমেজের চওড়াটা আমরা আর একটু বাড়াতে চাই। সেক্ষেত্রে
উইথটা লিখব যে 100 বা 150 পিক্সেল। পিক্সেল। এটা যদি আমরা এখানে এরকম লিখি, সো আমরা যদি সেভ দেই, দেন রিলোড দেই, দেন দেখতে পাবো যে আমাদের ইমেজটা একটু চড়া হয়ে গেছে। এভাবে চাইলে আমরা আরো আমাদের ইমেজের সাইজটাকে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখানে দিলাম যে 300x300 ইমেজ থাকবে। সো এটাকে সেভ করে যদি আমরা রিলোড দেই, তখন দেখা যাবে যে আমাদের ইমেজটা আরো বড় হয়ে যাবে। এরকম চাইলে 1000 পিক্সেল পর্যন্ত নেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। যত ছোট করা যায়, করতে ইচ্ছা হয় করা যায়, আবার যত বড় করার ইচ্ছা করা যায়। সো এই ইমেজের কাজটা হচ্ছে এটা। দেন আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেক্সট উইথ লিংক। সো টেক্সট উইথ লিংক জিনিসটা কি সেটা আমরা এখন দেখব। সো আমরা একটা কমেন্ট লিখি, টেক্সট উইথ লিংক। সো সেক্ষেত্রে আমরা একটি হেডিং ট্যাগ নিয়ে নেব। h1 ট্যাগ নিয়ে এটাকে ইন্ট করে দিব। দিয়ে দিলাম। দেন আমরা এখানে লিখব যে আমাদের যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে গুগল। তারপরে সেভ দিলাম, দেন রিলোড যদি দেই, আমরা এখানে পাচ্ছি কি একটা গুগল নামে একটা লেখা পাচ্ছি। সো এটাকে আমরা লিংক করব কিভাবে, বা লিংক ট্যাগ হিসেবে এটাকে রিপ্রেজেন্ট কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের একটি ট্যাগ ইউজ করতে হয় যেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই আমরা আসলে একটার সাথে আরেকটা লিংক করতে পারি। সো এখন এখানে লিখব এ ট্যাগ, দেন এটাকে ইন্ট করে দেব গুগলের পরে, এ ট্যাগ। দেন এটা যদি এরকম করি, তারপরে সেভ দেই, দেন দেখতে পাবো যে নরমালি একটা টেক্সট। সো এখন মেইন হচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা কেন ইউজ করেছি, কারণ একটি হাইপার রেফারেন্স দেওয়ার জন্য। আমরা আসলে এটাকে একটি লাইকে বাটন হিসেবে কাজ করতে চাই, কারণ দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, যে একটা পেজ থেকে অন্য পেজে গেলে আমরা দেখতে পারি যে আমাদের আসলে অনেকগুলো পেজ থাকে একটা ওয়েব পেজে। যেমন আমরা যদি একটা নর্মাল সাইট ওপেন করি, যেমন W3 স্কুল, এই W3 স্কুল কিন্তু শুধুমাত্র একটা পেজের উপরে না, এই যে শুধুমাত্র যে এই পেজটা এটা কিন্তু না, এর সাথে সাথে কিন্তু আরো অনেক পেজ আছে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু একটা পেজ, তারপর এখানে ক্লিক করলে এটা আলাদা পেজ, এখানে ক্লিক করলে আলাদা পেজ, এখানে ক্লিক করলে আলাদা পেজ। সো এইরকম বিভিন্ন পেজ থাকে, 1 থেকে 200 হাজার হাজার পেজ থাকতে পারে একটা ওয়েবসাইটে। সো আমরা কিভাবে আমাদের এই ওয়েবসাইটের পেজগুলো লিংক করতে পারি, এর জন্য যেটা ইউজ করা হয় একটি হাইপার রেফারেন্স। সো হাইপার রেফারেন্সটাকে আসলে HREF দিয়ে লিখতে হয়, হাইপার রেফারেন্স। দেন একটি ইকুয়াল সাইন দিয়ে অ্যাট্রিবিউটের মতোই লিখতে হয়। দেন আমরা কি করব, যেহেতু আমরা এখানে গুগল লিখেছি, সো আমরা কি করব, আমাদের যে google.com-টা আছে, সেই google.com এর লিংকটা আমরা কপি করে দেন এই হাইপার রেফারেন্সের মধ্যে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা যদি সেভ দেই, দেন আমাদের প্রজেক্টটাকে রিলোড দেই, আমরা দেখতে পাবো যে এটা একটা লিংক হয়ে গেছে। যেমন আমরা যদি নরমালি অন্যান্য যে লেখাগুলা বা টেক্সটগুলা যা ইমেজগুলা, এগুলোর উপরে যদি আমাদের এই কার্সারটা রাখি, নরমালি যে সাইনটা দেখায় এটার উপরে রাখলে কিন্তু অন্য রকমের একটা সাইন দেখায়, যে ক্লিক করার সাইন যেটা হয়, কার্সার ক্লিক, সেই সাইনটা দেখায়। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাবো যে আমরা google.com-এ চলে আসছি। এরকম চাইলে আমরা শুধুমাত্র গুগল না, আমরা চাইলে এখানে ইউটিউবও অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি youtube.com লিখি, দেন যদি আমরা এখান থেকে এই লিংকটাকে কপি করি, দেন এখানে যদি আমরা সেই কপি করা লিংকটাকে পেস্ট করি আর এখানে লিখে দেই যে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে ইউটিউবে চলে যাবে।
সো এটা যদি আমি লিখি দেন সেভ করে দেন রিলোড দেই, তাহলে আবার দেখতে পাবো এখানে একটা ইউটিউব নামে একটা সাইন চলে আসছে। সো এটা যদি আমি ক্লিক করি ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে, আবার এটা ক্লিক করলে গুগলে চলে যায়। এরকম বিভিন্ন পেজ আছে, বিভিন্ন বাটন থাকে একটা পেজের, বা বিভিন্ন লিঙ্ক থাকে, আমরা একটা লিঙ্ক থেকে অন্য আরেকটা লিঙ্কে চলে যেতে পারি। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধু লিঙ্ক না, এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি এটা এখানেই ওপেন হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা চাই যে এটা এখানে ওপেন হবে না, এটা একটা নতুন পেজে ওপেন হবে। আমরা যদি গুগলে ক্লিক করি তাহলে নতুন পেজে ওপেন হবে। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, একটা টার্গেট দিয়ে দিতে হবে। টার্গেট দিয়ে আমাদের সে ইকুয়াল দিয়ে একটি ইনভার্টেড কমার ভিতরে লিখে দিতে হবে ব্ল্যাঙ্ক। এটা যদি আমরা লিখে দেই দেন যদি আমরা সেভ করি দেখতে পারবো কি যে আমরা যদি গুগলে ক্লিক করি নতুন আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। এখানে যদি আমরা বিষয়টা ভালো করে দেখি যে আমরা যদি ইউটিউব ক্লিক করি তাহলে কি হয় যে এখানেই ইউটিউবটা ওপেন হচ্ছে, বাট আমরা যদি গুগলে ক্লিক করি এখানে কিন্তু নতুন করে আরেকটা ট্যাব চলে আসছে। এটাই হচ্ছে মূলত এই টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। আর আমরা যে অ্যাঙ্কর ট্যাগটা লিখেছি এটা হচ্ছে লিংক করার জন্য। সো আজকের মতো আমাদের টপিক এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।